দিনটা শুক্রবার। ভোর আলো ফুটেছে, ঘড়ি কাঁটা সকাল 8টায় ছুটছে। চারপাশে পাখিগুলো, গাছপালা সব জেগে উঠেছে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ নিত্যদিনের কাজের জায়গায় ছুটছে। আশেপাশে শোনা যাচ্ছে মানুষের কোলাহল। শিকদার বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। আনোয়ার সাহেব, সিরাজ সাহেব রান্নার দিকটা দেখছেন। মিনা বেগম, হাসি বেগম সকলের জন্য চা নাস্তা বানাচ্ছেন। খুশি বেগম টেবিলে বসে নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছেন। বাড়ির ছোটরা গার্ডেনে ছুটেছে। গেটের সামনে বড় করে লেখা মাইশা উইথ নয়ন। পুরো বাড়ি আনন্দে ভরে উঠেছে। সকাল থেকে মাইশার মন খারাপ। সুমুরা সবাই মাইশার পাশেই আছে। মিনা বেগম, হাসি বেগম, রিহান কিছুক্ষণ পর পর বোনকে এসে বোঝাচ্ছে। মাইশা তবুও মন খারাপ করেই বসে আছে। মাইশা সকাল থেকে কিছু খায়নি। মিনা বেগম কিছুক্ষণ পর পর এসে মেয়েকে খাবারের জন্য বলছেন। আনোয়ার সাহেব মেয়ের সামনে খুব একটা আসেন না। মেয়ের সামনে এলেই তার কঠিনটিতে নরম হয়ে যায়, চোখে পানি আসে। সুমু মাইশার অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে। নিজের কথা ভাবছে, একদিন তো তার জীবনেও এমন দিন আসবে, তাকেও চলে যেতে হবে। আশাবানু এলেন নাতির রুমে। তার পাশে রাইসা, হাতে খাবারের ট্রে। আশাবানু এসে নাতনির পাশে বসলেন। নাতনির চিবুক ছুঁয়ে চুমু খেলেন। মাইশা আদরের ছোঁয়া পেয়ে দাদিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আশাবানু নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কান্দিস না বোন, আয় খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দাদির হাতে খাবি না তুই? শান্ত হয়ে বস। মাইশার চোখের জল মুছে আশাবানুকে ছেড়ে উঠে বসলো। আশাবানু খাবারের লোকমা মাইশার মুখে তুলে দিতে লাগলেন। মাইশা চুপ করে খেয়ে যাচ্ছে। খাবার চিবুতে চিবুতে হিচকি তুলছে। আশাবানু নাতনিকে খাইয়ে দিয়ে চলে গেলেন। সুমুরা মাইশার সাথে বসে গল্প করছে। হঠাৎ সুমুর ফোন মেসেজ এলো। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইফতিয়া সুমুর যাওয়ার দিকে ঘটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমু রান্নাঘরে এসে এক কাপ চা আর খাবার নিয়ে চলে গেল কাঙ্ক্ষিত রুমটার সামনে। রুমের সামনে এসে দরজা নক করলো। ভেতর থেকে পারমিশন পেয়ে রুমে ঢুকলো। সিরাজ টেবিলের উপর বসে কারোর সাথে টেক্সট করছে। সুমু খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। সিরাজ উঠে গিয়ে হাত ধুয়ে আসলো। এসে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। সুমু মনের সব ভয়কে সরিয়ে পড়ল। আপনি তো কখনো বললেন না আমি চাটা কেমন বানাই। সিরাজ খেতে খেতেই জবাব দিল, ভালোই। সুমু ঠোঁটে হাসির ঝলক দেখা গেল। ঠোঁটে হাসি রেখেই বলল, আজ তো মাইশা আপুর বিয়ে। আপু সকাল থেকে কত কান্না করছে। কেন? বারে আপুর আজ বিয়ে হয়ে গেলে তো আপু আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাছে। তাহলে বিয়ে করছে কেন? সুমু শিকুচকে বলল, বিয়ে তো প্রকৃতির নিয়ম। মেয়েরা তো সারা জীবন বাবার বাড়ি থাকতে পারে না। মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাবার জন্য। যেমন একদিন আমি তো। কথাটা শেষ করলো না সুমু। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বলে দাঁত দিয়ে জিহ্বা কামড় দিল। সিরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, তুমিও তো কি? সুমু লজ্জা লজ্জা মুখ করে বলল, কিছু না। কথাটা বলেই খালি প্লেটগুলো হাতে নিয়ে রুম ত্যাগ করলো। সিরাজ সুমুর লজ্জা নিয়ে পালিয়ে যাওয়া দেখে আলতো হাসলো। পকেট থেকে ফোন বের করে স্যান্ডিকে কল করলো। পার্লারের মেয়েরা এসে মাইশাকে সাজিয়েছে। মেরুন কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে মাইশাকে। মাথায় খোপা করে তার মধ্যে লাল গোলাপ লাগিয়ে দেওয়া হয়েছে। গায়ে ভারী গয়না পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মাইশা। মাইশার রুমে রেডি হচ্ছে সোমো। পার্লারের মেয়ে দিয়ে সাজেনি সোমো। তার হেভি মেকআপ একদম ভালো লাগে না, তাই নিজে একাই সাজছে। কালো রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে সোমো। ডান হাতে সিম্পল ব্যাসলেট পরা আর বা হাতে কালো কাচের চুড়ি। চুলগুলো স্ট্রেইট করে মাথায় মাঝে সিঁথি করে ছেড়ে রাখা। সিঁথির উপর সাদা পাথরের সিম্পল টিকলি পরা। কানে সেম ডিজাইনের কানের দুল পরা। কপালে সাদা পাথরের টিপ পরা। গলায় একই ডিজাইনের নেকলেস পরা। কোমরে সাদা পাথরের বিছা পরা। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছে। ব্যাস এটি সুমুর সাজ। মাইশা আয়নার সামনে থেকে সরে সুমুর সামনে এসে দাঁড়ালো। সুমুর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, তোকে তো ভারী মিষ্টি দেখতে লাগছে। আজ তো সবাই আমাকে রেখে তোকে দেখবে। সুমু লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে আপু। নয়ন ভাইয়া আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না। এবার মাইশা লজ্জা পেয়ে গেল। সুমু মাইশাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল,
তুমি বসো আপু, আমি দেখে আসি সকলে রেডি হয়েছে কিনা। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল সুমু, হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল সুমু। অজ্ঞতা ব্যক্তির জামা খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে আছে সুমু। সামনে থাকা মানুষটার সারা শব্দ না পেয়ে চোখ পিটপিট করে তাকালো সুমু। আজ সুমু কত নাম্বার ক্রাশ খেল জানা নেই সুমুর। নির্লজ্জের মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল সামনে থাকা সুদর্শন পুরুষের দিকে। কালো স্যুট বুট পরে একদম পাকা জেন্টলম্যান সেজে বেরিয়েছে, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। নাকে এলো সেই পরিচিত পারফিউমের ট্রান। শেহরাজের এক হাত সুমুর কোমরে আর অন্য হাত নিজের ফোন ধরে আছে। দুজনেই একে অপরের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ মানুষের চিৎকার আওয়াজে ধ্যান ভাঙে দুজনেরই। দুজনে চট জ্বলতি সোজা হয়ে দাঁড়ায়। সুমু লজ্জায় লাল হয়ে গেছে, কোনো মতে নিজেকে সামলে সরি সরি বলেই পালাচ্ছিল। হঠাৎই সুমুর হাতে টান পড়ল। পেছনে তাকিয়ে দেখলো খান সাহেব তার হাত ধরে আছে। শেহরাজ ঘুরে না দাঁড়িয়ে সুমুকে টেনে সামনে এনে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? সুমু আমতামতা করে বলল, বর এসেছে তাই নিচে যাচ্ছিলাম। বর এসেছে বুঝলাম, কিন্তু তোমার নিচে যাওয়ার কারণটা বুঝলাম না। তুমি নিচে গিয়ে কি করবে? মানে তোমার নিচে গিয়ে কি কাজ? সুমু মুখে হাসি রেখে বলল, বারে গেট ধরবো না? গেট ধরার অনেক মানুষ আছে, তোমাকে যেতে হবে না। মুখ কালো করে বলল, আমাকে কেন যেতে হবে না? আমি যাবই, আপনি আমার হাত ছাড়ুন। শেহরাজের কপালের মাঝে কয়েকটা ভাঁজ বলল, কপাল কুচকে বলল, আমি যখন বলেছি না মানে না। সুমু একটু উচ্চস্বরে বলল, কেন যাব না সেটা তো বলবেন। শেহরাজ হালকা রাগ দেখিয়ে বলল, শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো মেয়ে? দুদিন ভালো করে কথা বলেছি বলে খুব সাহস বেড়ে গেছে তাই না? শেহরাজের কথা শুনে সুমু আর নিজের অভিনয় করা রাগটা ধরে রাখতে পারল না। গলার স্বর নিচে নামিয়ে আমতামতো করে বলল। একটু গেলে কি হবে? শেহরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাতের বাঁধন শক্ত করে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে সুমুকে ছুঁড়ে মারল বেডের উপর। দরজা লক করে দিয়ে দর চেপে বলল, শেহরাজ খান যখন বলেছে তুমি নিচে যাবে না মানে যাবে না। গেট ধরলে বরের বাড়ির লোক টাকা দেয়, আমিও পেতাম। আপনার জন্য আমি টাকা পাবো না? সামিয়া, নাজমিন, রাইফ, তিশা, রাইসা, ইফতিয়া ওরা সবাই পাবে, শুধু আমি পাবো না। শেহরাজ পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করলো। ওয়ালেট বের করে 5,000 টাকা সুমুর দিকে বাড়ি দিয়ে বলল, এই নাও, এখানে সব তোমার। আরও লাগলে বলো রাহিনকে দিয়ে তুলে আনছি। সুমু একবার শেহরাজের হাতের দিকে তো একবার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার টাকা আমি কেন নিব? আপনার টাকা আমি নিব না, আপনি আমাকে যেতে দিন, আমি নিচে যাব। শেহরাজের ধৈর্যের বাদ মুহূর্তেই রাগে পরিণত হলো। রাগ দেখিয়ে বলল, নিচে অনেক ছেলেরা আছে তাই তুমি নিচে যাবে না। শেহরাজের মুখ থেকে এমন কথা শুনে সুমু একটু অবাক হলো, সাথে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আটলা। ইচ্ছে করে অনেক আগ্রহ দেখিয়ে বলল, সত্যি অনেক ছেলেরা এসেছে? তাহলে তো আমি যাবই। আচ্ছা ছেলেগুলি কি অনেক সুন্দর দেখতে? আপনি তাদের দেখেছেন? শেহরাজ আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতেই পারল না। হ্যাচকা টান দিয়ে সুমুকে বেড থেকে তুলে দেয়ালের সাথে 2 হাত চেপে ধরল। মুহূর্তে কাচের চুড়ি গুলো ভেঙে সুমুর হাতেই কেটে গেল। গল গল করে রক্ত বের হতেই শুরু করলো। কাচের চুড়ির টুকরোগুলো মেঝেতে শব্দ করেই পড়ল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে সুমুর মস্তিষ্ক বুঝে উঠতে পারল না। ভয়ে চোখ মুখ খেঁচে বন্ধ করেই রাখল। উষ্ঠ তিত্তির করে কাঁপছে সুমুর। শেহরাজ সুমুর ভয়টাকে পাত্তা দিল না। সুমুর অনুভূতিগুলোকে আজ আর বোঝার চেষ্টা করলো না। রাগে শরীর জ্বলছে শেহরাজের। সুমুর 2 হাত আর শক্ত করে চেপে ধরলো সে। ব্যথায় আহ করে মৃদু আওয়াজ করলো সুমু। শেহরাজ সুমুর দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মুহূর্তে সুমুর এক হাত ছেড়ে গলায় নেকলেসটা টান দিয়ে ছিঁড়ে ফেলল। পুনরায় আবারও হাত চেপে ধরে দাঁতে চেপে বলল, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। ছেলেদের সামনে যাওয়ার খুব শখ তাই না? ছেলেদের সামনে নিজেকে শো করতে খুব ভালো লাগে। তা ওইসব ছেলেদের সামনে নিজেকে শো করতে পারলে আমি বাদ যাই কেন? আমার সামনেও একটু নিজেকে শো করো। লুক অ্যাট মি। দেখো আমার দিকে সুমু, আমি কোনো অংশে কম না। উল্টে আমার মতো এত পারফেক্ট হ্যান্ডসাম ছেলে তুমি সারা জীবন তপস্যা করলেও পাবে না। দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান বাহাদুর খেল লাখো মেয়েদের হার্ট থ্রব তোমাকে সুযোগ দিচ্ছে। সত্যি বলছি সুমু, একটাবার এই সুযোগটাতে রাজি হয়ে দেখো, খুশি করে দেব তোমায়।
এমনভাবে খুশি করব ভবিষ্যতে আর কোনো দিন কোনো ছেলের সামনে যাওয়ার কথা মাথায় আনা তো দূরে থাক, কোনো ছেলের নামটা পর্যন্ত মুখে নেওয়ার সাহস পাবে না তুমি। হাতের ব্যথায় বন্ধ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে সোমর। নিজের সম্পর্কে এমন জঘন্য কথা শোনায় লজ্জা অপমানে মরে যেতে ইচ্ছে করছে তার। শেহরাজ আর সুমুর মধ্যে 1 ইঞ্চিও দূরত্ব নয়। ভয়ে সুমুর গলা শুকিয়ে কাট। সুমু জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এই দৃশ্য দেখে শেহরাজ বেসামাল হয়ে গেল। নিজের উষ্ঠদে এগিয়ে নিতে লাগলো তিত্তির করে কাঁপতে থাকা সদ্য ভিজিয়ে না ওই উষ্ঠদয়ের দিকে। হাতের ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল সুমু। সম্মতি ফিরল শেহরাজের। মাত্র সে কি করতে যাচ্ছিল ওটা ভেবেই সুমুকে ছেড়ে সরে আসলো। নিজেকে সামলে পড়ল। টাকাগুলো রেখে দাও। শেহরাজ খান কাউকে কিছু দিলে তা আর ফেরত নেয় না। কথাটা বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না শেহরাজ। ঝনঝনিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল সে। শেহরাজের রুমের চৌকাঠ পেরোতেই সুমু বলল, আমি নিব না আপনার টাকা। কথাটা শেহরাজের কান পর্যন্ত আসতেই শেহরাজ বাঁকা হাসলো, বিড়বিড়িয়ে বলল, শুধু টাকা কেন, আজ যেমন তুমি মুখ বুজে আমার দেওয়া আঘাতগুলো সহ্য করলে, ঠিক এইভাবে একদিন তুমি স্বেচ্ছায় আমার দেওয়া আদরের চিহ্ন নিজের শরীরের প্রতিটি স্থানে বয়ে নিয়ে বেড়াবে। শুধু আদরের চিহ্ন না, আমার দেওয়া ডিএনএ তুমি স্বেচ্ছায় নিজের শরীরে পুশ করতে দিবে এবং স্বেচ্ছায় আমার ভবিষ্যৎ বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করবে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। কথাগুলো মনে মনে বলে নিচে চলে গেল শেহরাজ। শেহরাজে যাওয়ার পানে তাকে রইল সুমু। মাইশাকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ে পড়ানো শুরু হয়েছে। আয়ুব নাজমিনের পিছে পিছে করছে। রাহিনও সামিয়াকে নজর রেখেছে। শেহরাজ নিচে এসে বাকি বন্ধুদের সাথে বসে আছে, কিন্তু মন পড়ে আছে সুমুর কাছে। কাজী সাহেব মাইশাকে কবুল বলতে বলেছে, কিন্তু মাইশা কিছুতেই কবুল বলছে না। মাইশা বান্ধবীরা বারবার মাইশাকে কবুল বলতে বলছে, তবুও মাইশা চুপ করে আছে। নয়ন আড়ে আড়ে মাইশার দিকে তাকাচ্ছে। মাইশা কবুল বলছে না বলে নয়ন নিজের হাতটা মাইশার হাতের উপর রাখলো। ব্যাস, এতেই মাইশা ভরসা পেল। ধীরে ধীরে 3 কবুল বলল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার কাজী নয়নকে বলতে বলল। নয়ন বেশি সময় নিল না, ফটাফট কবুল বলে দিল। সকলে আবারও আলহামদুলিল্লাহ বলল। মাইশা আর নয়নকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে দেওয়া হলো। দুজনেই সময় না নিয়ে সাইন করে দিল। মৌলভী সাহেব নতুন বর আর কনের জন্য দোয়া, সকলেই একসাথে তাদের জন্য দোয়া করলো। বিয়ে পড়ানো শেষ সবার সাথে সাথে শেহরাজ উঠে বাড়ির ভিতরে চলে গেল। রুমে এসে দেখলো সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের গার্ডেনের দিকে তাকিয়ে আছে, হয়তো বিয়ে পড়ানো দেখছে। শেহরাজ সুমুর পাশে এসে দাঁড়ালো। সুমু পেছনে কারো উপস্থিত টের পেয়ে চোখের পানি মুছল। শেহরাজ সুমুর হাত ধরে টেনে নিয়ে বেডের উপর বসালো। ফার্স্ট এড বক্স এনে সুমুর হাতে খুব যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সুমুর উদ্দেশ্যেই বলল, উঠে দাঁড়াও। সুমু কথার মানে না বুঝে আহমকের মতো তাকিয়ে রইল। শেহরাজ সুমুর হাত ধরে পেছনে ঘুরিয়ে দাঁড় করালো। হাত থেকে সুমুর চুল সরিয়ে গলার পেছনের ক্ষত জায়গাটা হাত রাখলো। শেহরাজের হাতের নরম স্পর্শে কেঁপে উঠল সুমু। মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলল। সুমুর অস্বস্তি বুঝে শেহরাজ দ্রুত মলম লাগিয়ে দিল। চুলগুলো আবারও পুনরায় জায়গা মতোই রেখে দিয়ে বলল, সরি। একটু থেমে আবারও বলল, নিচে যাবে? পরের কথাটা সুমুর কান অবধি গেল না। আহমকের মতো ড্যাব ড্যাব করে তাকিয়েছে তার খান সাহেবের দিকে। শেহরাজের সরি শব্দটাতে কি আছে জানি না সুমু। মূর্তি সব রাগ অভিমান সুমুর গলে পানি হয়ে গেল। শেহরাজ আবারও বলল, নিচে যাবে? হুঁশ পেল সুমুর। নিজের অজান্তেই বলল সে। শেহরাজ ফার্স্ট এড বক্সটা জায়গা মতো রেখে সুমুকে নিয়ে চলো গার্ডেনের উদ্দেশ্যে। গার্ডেনে আসতে সামিয়া আর নাজনীন সুমুর সামনে এসে দাঁড়ালো। শেহরাজ ওদের পাশ কেটে চলে গেল বন্ধুদের দিকে। সামিয়া বলল, আমার মাথা একটু ব্যথা করছিল, তাই ঘরে ছিলাম। সুমু বলল। নাজমিন সুমুর হাত দেখে বলল, তোমার হাত কি হয়েছে আপু? সুমুর পড়লো মহা বিপদে। এরা দুজনে একের পর এক প্রশ্ন করেই চলেছে। না জানি আরো কে কে প্রশ্ন করবে। কথাগুলো মনে মনে বলে মুখে বলল, বরযাত্রী এসেছে শুনে দৌড়ে আসছিলাম, তখন দেয়ালের সাথে হাতে ধাক্কা লেগে চুড়ি ভেঙে হাত কেটে গেছে। এখন ঠিক আছে, ঔষধ লাগিয়ে নিয়েছি। সামিয়া বলল। আপু ফটো সেশন হবে এখন, চলো।
সুমু চলে গেল স্টেজের দিকে। মাইশারা ফটো সেশন করছে। একে একে সকলের ফটো সেশন করা শেষ। মাইশা সব বোনদের নিয়ে পিক তুলবে। সকলে স্টেজের উপর ডাকলো। সুমুরা উঠে এলো স্টেজের উপর। মাইশা আর সুমুকে হাতের কথা জিজ্ঞাসা করলো। সুমু একই উত্তর দিল মাইশাকে। মাইশা বলল, কত বড় হয়ে গেছিস রে শুভ্র, এখনো বাচ্চাদের মতো করিস, নিজের খেয়ালটাও ঠিক মতো রাখতে পারিস না। আয় আমার পাশে দাঁড়া। সুমু গিয়ে মাইশার পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যান কয়েকটা ফটো তুলে নিল। মাইশা সব শেষে নিজের ভাইদের ডাকলো। রাহিনের সব ফ্রেন্ডরা উঠে এলো শারবাজ ছাড়া। শেহরাজ শারবাজকে কিছু একটা বলে স্টেজে উঠে গেল। গিয়ে দাঁড়ালো সুমুর পাশে। সুমু শেহরাজের দিকে ঘাড় কাত করে মাথা উঁচু করে তাকালো। শেহরাজও সুমুর দিকে তাকালো। এমন সময় শারবাজ দুজনকে ক্যামেরা বন্দি করলো। আরো কিছু ওদের দুজনের আলাদা পিক নিয়ে নিজেও স্টেজের উপর উঠে এলো। ক্যামেরাম্যান সকলকে একসাথে ক্যামেরা বন্দি করলো। ইফতিয়া জ্বলে পুড়ে যাচ্ছে। শেহরাজ আর সুমুকে পাশাপাশি দাঁড়াতে দেখে শুধু নিজের মায়ের নিষেধাজ্ঞার জন্য কিছু করতে পারছে না সে। আয়ুব আর রাহিনও চালাকি করে শারবাজকে দিয়ে তাদের প্রিয়তমাদের সাথে আলাদাভাবে ফটো তুলল। মাইশা নিজের ফুল ফ্যামিলির সাথে নিজেকে ক্যামেরা বন্দি করলো। ফটো সেশন শেষে বর আর কনেকে একসাথে খেতে দেওয়া হলো। সাথে বরযাত্রী সবাইকেও দেওয়া হলো। বরযাত্রীর শেষে বাকি সবাইকে খেতে বসানো হলো। সকলের খাওয়া শেষ হলো। এবার মাইশার বিদায়ের পালা। আনোয়ার সাহেব মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিল। মাইশা অনবরত কেঁদেই চলেছে। আনোয়ার সাহেব নিজের মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে মেয়েকে জামাইকে একসাথে জড়িয়ে ধরল। বাড়ির ভেতরে চলে গেলেন তিনি। যেতে যেতে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তার চোখ থেকে। মিনা বেগম কেঁদেই চলেছেন। হাসি বেগম, খুশি বেগম তাকে সান্ত্বনা দিচ্ছেন। মাইশা রাহিনের সামনে গেল। রাহিন বোনের সামনে নিজেকে সামনে রাখতে পারলো না। বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আয়ুবরা তাকে সামলাচ্ছে। রাহিনের কান্না দেখে সামিয়ার খুব মায়া হলো। পানির গ্লাস এগিয়ে দিল রাহিনের দিকে। রাহিন প্রেয়সীর মুখের দিকে তাকে পানিটা পান করলো। আয়ুবরা সরে আসলো। ওদের দুজনকে স্পেস দিয়ে সামিয়া রাহিনকে শান্ত করলো। মাইশা একে একে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আত্মীয়রাও বিদায় নিল। সকলকে বিদায় দিতে দিতে রাত 8টা বেজে গেল। আত্মীয়রা সবাই চলে গেছেন। শিকদার বাড়ি এখন ফাঁকা। শুধু সুমুরা, ইফতিয়ারা আর রাহিনের ফ্রেন্ডরা আছে। সকলে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লো। সকলেই অনেক টায়ার্ড, তাই সকলেই ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি। শুধু একটা রুমের আলো জ্বলছে। তারা জঘন্য প্ল্যান করতে ব্যস্ত। মাঝে কেটে গেছে একটা দিন। আজ মাইশাকে সকলে মিলে আনতে যাবে। নয়নদের বাড়িতে বউ ভাতের রিসেপশন আছে আজ। খুশি বেগম, হাসি বেগম হাতে হাতে নাস্তা বানাচ্ছেন। মিনা বেগম সকলকে নাস্তা সার্ভ করছেন। আনোয়ার সাহেব, রিশাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব বসে খাচ্ছেন। আনোয়ার সাহেব খাওয়া শেষ করে সকলকে তাড়াতাড়ি নাস্তা করে মাইশাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে বলে চলে গেলেন বাজারের উদ্দেশ্যে। বাড়ির বড়রা খেয়ে উঠতেই ছোটরা এসে বসল। রাহিন ও তার ফ্রেন্ডরাও এসেছে। সুমু, সামিয়া, নাজমিন, তিশা আর রাহিনের ফ্রেন্ডরাও বসলো খেতে। রাইফ বাড়িতে নেই, মাইশার শ্বশুর বাড়িতে সে। ইফতিয়াকে খুশি বেগম খাইয়ে দেবেন, তাই সে এখন সোফায় বসে টিভি দেখছে। সুমু আর শেহরাজ মুখোমুখি একে অপরের বিপরীতে বসে আছে। সুমু খাবার মাঝে আড়ে আড়ে অনেকবার শেহরাজের দিকেই তাকিয়েছে, কিন্তু শেহরাজ সেদিকে কোনো হেলদোল নাই। সে আপন মনে দক্ষ হাতে স্পুন দিয়ে খাবার মুখে তুলছে। আয়ুবরাও খেতে খেতে টুকটাক কথা বলছে। সকলে খেয়ে রেডি হতে চলে গেল। আনোয়ার সাহেব, মিনা বেগম, হাসি বেগম আর আশা বানু যাবেন না। আনোয়ার সাহেবের মতে সকলে চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে। জামাই আসবে, বাজার করতে হবে, অনেক রান্না বান্না করতে হবে, তাই তারা বাসায় থাকবেন। আশা বানুর পায়ের ব্যথা বেড়েছে, তাই তিনি যাবেন না। আনোয়ার সাহেব নাস্তা করেই বেরিয়েছেন বাজারের উদ্দেশ্যে। রিশাদ সাহেবরাও থাকতে চেয়েছিলেন বাসায়। আনোয়ার সাহেব বারণ করে দিয়েছেন, বলেছেন মেয়ে জামাই আনতে বড়দের যেতে হয়। কথাটা শুনে রিশাদ সাহেবরা আর কিছু বলেননি। ঘড়ি কাটায় সকাল 10:30। আনোয়ার সাহেব বাজার থেকে চলে এসেছেন। এসেই সকলকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ার জন্য। একে একে সকলে হাজির হলো ড্রয়িং রুমে। সুমুও নেমে এলো। সুমুর পরনে গোলাপি কালারের সারারা, রোজকারের মতো আজও সিম্পল সাজ, মাথায় সিম্পল টিকলি, কানে আর হাতে সেম ডিজাইনের চুড়ি আর ব্যাস।
গলায় আজ কিচ্ছু পরেনি সুমু। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সামিয়ার পরনে কালো কালারের আনারকলি কুর্তা উইথ প্লাজো। নাজমিনের পরনে জ্যাকেট গাউন। তিনজনে একসাথে বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাকি সকলে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু সেরাজ ছাড়া। রাহিন সকলকে গাড়ির কাছে যেতে বলে সেরাজের রুমের উদ্দেশ্যে পা বাড়াচ্ছে, তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো সিরাজ। সকলে বাইরে এসে অলরেডি গাড়িতে উঠে পড়েছে, শুধু সেরাজ আর রাহিন ওঠেনি। সেরাজকে আসতে দেখে ইফতিয়া নেমে গেল গাড়ি থেকে। সে আজ সেরাজের সাথে এক গাড়িতে যাবে। ইফতিয়াকে নামতে দেখে সুমু রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। সেরাজ আর রাহিন এগিয়ে আসছে গাড়ির দিকে। আস্তে আস্তে বিষয়টা লক্ষ্য করলো সেরাজ। পরনে তার ব্ল্যাক ব্লেজার আর হোয়াইট স্নেকার্স। ব্লেজারের প্রতিটি বোতাম খোলা রেখেছে, যার ফলে ভেতরের পরা হোয়াইট টি শার্ট দৃশ্যমান। রোজকারের মতোই বা হাতে ব্ল্যাক রোল্যাক্স করি, ডান হাতে কালো ব্যাজ, বা হাতের অনামিকা আর বুড়ো আঙুলে ব্ল্যাক রিং, ডান কানে তার ব্ল্যাক এয়ারপড, চোখে ব্ল্যাক সানগ্লাস। হিরোর মতো হেঁটে আসলো গাড়ির কাছে। খুশি বেগম, রাইসা, তিশা, সামিয়া, নাজবিন, সুমু, রিসাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব এক গাড়িতে উঠেছে। শারবাজ, আরবাজ, রিশান, নিহাল, অমিত, সাইফ, রিয়াজ, ফাহিম, আয়ুব এক গাড়িতে। ইফতিয়াকে নামতে দেখে সেরাজ রাহিনের কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, এই নোংরাটা আমাদের গাড়িতে গেলে আমি কোথাও যাব না, সাথে তোর বোনকেও যেতে দিব না। এই নোংরাটাকে সরিয়ে আমার সুইটহার্টকে আমাদের গাড়িতে আনার ব্যবস্থা করো। রাহিন সেরাজের মুখের দিকে আহাম্মকের মতো এক পলক তাকালো, মনে মনে বলল, এই বন্ধুগুলোর সামনে আমার এক তিল পরিমাণও সম্মান নেই, বিশেষ করে এই এসকের সামনে। এখন তো অন্তত বড় ভাই হিসেবে একটু সম্মান দিতে পারে। তা না, বড় ভাইয়ের সামনে তারই ছোট বোনকে অসভ্যের মতো সুইটহার্ট বলে ডাকছে। কথাগুলো মনে মনে বলে ইফতিয়াকে বলল, ইফতিয়া, তুই গাড়ি থেকে নেমেছিস কেন? ইফতিয়া বলল, গাড়িতে জায়গায় হচ্ছে না ভাইয়া, তাই নেমেছি। রাহিন, সুমু, সামিয়া আর নাজমিনের উদ্দেশ্যেই বলল, তোরা তিনজন নেমে আয়। ইফতিয়ার ছোট ফুপু মামুনির সাথে যাওয়া উচিত। ওর হাতের অবস্থা খুব খারাপ, ও বরং ছোট ফুপুমনির সাথে একই গাড়িতে যাক। ইফতিয়ার মুখটা কালো করে বলল, সুমুরও তো হাতের অবস্থা ভালো না, তাহলে সুমু আমাদের সাথে একই গাড়িতে যা। সুমুর হাতের অবস্থা তোর হাতের মতো অত খারাপ না, আর গাড়ি বেশি থাকতে চাপাচাপি করে যাওয়ার তো কোনো মানে নেই। তুই যা, গাড়িতে ওঠ। ইফতিয়া বাধ্য হয়ে রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠলো। রিশাদ সাহেব গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি বেরিয়ে গেল মেইন রোডে। খুশি বেগম চোখের ইশারা নিজের মেয়েকে শান্ত থাকতে বললেন। সুমু, নাজমিন, সামিয়া গিয়ে বসলো শেহরাজদের গাড়িতে। তখনই আয়ুব আর শারবাজও উঠে বসলো শেহরাজদের গাড়িতে। ওদের উঠতে দেখে রাহিন সুকুচকে বলল, কিরে, তোর এই গাড়িতে কেন এলি? আয়ুব দাঁত কপাটি বের করে হেসে বলল, জায়গা হচ্ছিল না তাই চলে এলাম। রায়ন খুব ভালো করেই জানে আয়ুব কেন এই গাড়িতে এসেছে, তাই আর কিছু বলল না। আয়ুব আর শারবাজ নেমে আসতেই নিহালদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন শুধু পড়ে আছে শেহরাজদের গাড়ি। শেহরাজ গিয়ে উঠে বসলো ড্রাইভিং সিটে। রাহিন বসলো শেহরাজের পাশে। শেহরাজের হাতে রেডবুলের বোতলে একটা চুমুক বসে গাড়ি স্টার্ট করলো। ভিউ মিররে সুমুর দিকে সেট করেই নিল। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরালো। রাহিন মিউজিক অন করে দিল। শেহরাজ মাঝে মাঝে রেডবুল ক্যানের বোতলে চুমুক দিচ্ছে আর আড়ে আড়ে মিররে ভেতর দিয়ে উদাসীন মেয়েটাকে দেখছে, যে এখন গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। হঠাৎ সুমুর চোখ গেল মিররের দিকে। ওর মনে হলো খানসাব এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। এবার সুমুরও কিছু সময় পরপরই মিররের দিকে তাকাতেই লাগলো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ড্রাইভিং এর পর গাড়ি এসে থামলো মাইসের শ্বশুরবাড়ির সামনে। পথে আসতে আসতে আয়ুব আর নাজমিন অনেকবার ঝগড়া লাগিয়েছে। শেষে শেহরাজ ধমকের স্বরে বলেছিল, আর একবার ঝগড়া করলে দুটোকেই গাড়ি থেকে নামিয়ে দেব। গাড়ি থেকে নামিয়ে দেবার ভয়ে দুজনের একজনও আর মুখ দিয়ে একটু শব্দ করেনি। শেহরাজদের গাড়ি সবার শেষে ছাড়লেও মাইশাদের বাড়ির কাছাকাছি আসতে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল শেহরাজ। তাই একসাথে গাড়ি মাইশাদের বাড়ির সামনে এসে থেমেছে। গাড়ি থেকে সকলেই নামলো। মাইশার শ্বশুর বাড়ির লোকজনদের তাদের বাড়ির ভেতরে নিয়ে যাবার জন্য এগিয়ে এলো। সাথে অনেকগুলো মেয়েও এসেছে। মেয়েগুলোর নজর শেহরাজ আর শেহরাজের ফ্রেন্ডদের দিকে। শেহরাজের দিকে তাকিয়ে মেয়েগুলো মুচকি মুচকি হাসছে।
মাইশার শ্বশুর আফজাল সাহেব এসে সকলের সাথে কুশল বিনিময় করে সবাইকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। বড়রা আগে 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 হাঁটছেন আর ছোটরা পিছে পিছে। হঠাৎ একটা মেয়ে এসে সিরাজের পাশে দাঁড়িয়ে সিরাজকে ধাক্কা মারতে গেলে ব্যাপারটা বুঝতে পেরে সিরাজ সরে গেল। মেয়েটা থাপ্পাস করে মাটিতে পড়ে গেল। সকলে উচ্চস্বরে হেসে উঠল। রাশের সামনে পড়ে গিয়ে মেয়েটার লজ্জা মাথা কাটা যাবার অবস্থা। মেয়েটার সাথে একটা মেয়ে এসে তাকে টেনে তুলে বলল, কোথাও ব্যথা পাসনি তো লামিয়া? লামিয়া নামের মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে হন হন করে চলে গেল। বাকি মেয়েগুলো ছুটলো তার পিছু পিছু। সুমুরা সকলে বাড়ির ভেতর ঢুকলো। মাইশা সকলকে দেখে আনন্দে আত্মহারা। একে একে সকলে মাইশার সাথে দেখা করলো। পার্টির অধিকাংশ ছেলে মেয়ে সিরাজকে ঘিরে ধরেছে ফটোগ্রাফ নেবার জন্য। আফজাল সাহেব সকলকে দূরে সরিয়ে দিয়ে বললেন, ওরা মাত্র এসেছে, ওদেরকেও ডিস্টার্ব করো না। সিরাজের উদ্দেশ্যেই বললেন, বাবারা তোমরা এখানে বসো। কেটারিং এর একটা ছেলেকে ডেকে বলল, ওদের শরবত মিষ্টি ফল এনে দাও। সিরাজ আফজাল সাহেবকে বললেন, আপনি বেশি ব্যস্ত হবেন না আঙ্কেল, আমরা ঠিক আছি, এখন কিছু খাবো না। আফজাল সাহেব বাদ সাধলেন, বললেন, কিছু খাবে না বললে তো শুনবো না বাবা, আর সব তোমাদের জন্য অ্যারেঞ্জ করা। এখন একটু ফ্রুট জুস অন্তত নাও। আফজাল সাহেবের অনুরোধ সিরাজ সহ সিরাজের সব ফ্রেন্ডরা ফ্রুট জুস নিল। বাকিরা সকলে মাইশার কাছে, সুমু ও মাইশার কাছে গিয়ে বলল, কেমন আছো আপু? মাইশা মুচকি এসে উত্তর দিল, ভালো। তুই কেমন আছিস? সকলে মাইশার সাথে কথা বলল। আফজাল সাহেব সকলকে নিয়ে চেয়ারে বসালেন। সকলকে ফল মিষ্টি শরবত দিলেন। সামিয়া সুমুকে বলল, মাইশা আপুকে আজ খুব সুন্দর লাগছে, তাই না আপু? সুমু সামিয়ার কথায় মুচকি হেসে মাইশার দিকে তাকালো। মাইশা স্টেজের উপর বসে আছে, পাশে নয়ন ভাইয়া। মাইশার পরনে জ্যাকেট, স্টাইলিশ লেহেঙ্গা, মুখে প্রসাধনীর ছোঁয়া। নয়নের পরনে কালো ব্লেজার। দুজনকে কি অপরূপ সুন্দর লাগছে। দুজনে একসাথে বসে কথা বলছে আর হাসছে। সুমু নয়নের জায়গায় তার খান সাহেবকে আর মাইশার জায়গায় নিজেকে ভাবছে। দৃশ্যটা আনমনে ভেবে মুচকি হাসলো সুমু। লজ্জা মাথা নামিয়ে সিরাজের দিকে তাকালো, যে মানুষটা এখন হিরোর মতো বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত। সিরাজের দিক থেকে চোখ সরিয়ে সুমু মাইশার দিকে তাকালো। তখনই চোখ পড়লো লামিয়া নামের মেয়েটার দিকে। মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে সিরাজের দিকে তাকিয়ে আছে। মেয়েটার পাশে তখনকার মেয়েগুলোও আছে। সুমুর রাগ হলো ভীষণ। তবে এটা মাইশা আপুর শ্বশুর বাড়ি, এখানে কিছু করতে পারবে না সুমু। কতগুলো ভাবতে ভাবতেই আনমনে টেবিল থেকে ফ্রুট জুসটা নিতে গেল সুমু। তখনই হাতে ধাক্কা লেগে ফলের রসটা সুমুর ড্রেসের উপরই পড়লো খানিকটা। সুমু চট করে উঠে দাঁড়ালো। উঠে মাইশার কাছে গিয়ে ওয়াশরুমটা কোন দিকে জেনে নিয়ে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল। তখনই সামনে এসে দাঁড়ালো লামিয়া নামের মেয়েটা। ঠোঁটে তার মুচকি হাসি। মেয়েটা দেখতেও সুন্দর, তবে এই সৌন্দর্য সুমুর কাছে বিষাক্ত মনে হলো। মেয়েটা ঠোঁটে হাসি রেখেই বলল, তোমার নাম কি? সুমু ভদ্রতা সূচক আহত হেসে উত্তর দিল, শেখ সুমাইয়া জাহান। মেয়েটা হেসে বলল, আমি লামিয়া, তোমার মাইশা আপুর মামাতো ননদ। তুমি নিশ্চয়ই ওয়াশরুমে যাবে, এসো আমার সাথে, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। সুমু আর কোনো কথা না বলে লামিয়া নামের মেয়েটার সাথে চলে গেল। মেয়েটা সুমুকে ওয়াশরুম দেখিয়ে দিল। সুমু ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রুট জুস পরা জায়গাটা ক্লিন করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। সুমু কিছুটা অবাক হলো। মেয়েটা সুমুর দিকে তাকিয়ে হেসে বলল, হয়ে গেছে তোমার? সুমু আলতো হেসে মেয়েটার প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, আপনি কি কিছু বলতে চান? মেয়েটাও হাসি মুখেই হ্যাঁ বলল। সুমু জিজ্ঞাসক সূচক ভঙ্গিমায় তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা একটু সময় নিয়ে বলল, তুমি আর শেহরাজ খান একই বাড়িতে থাকো? এমন প্রশ্নে সুমুর ভ্রু কুঁচকে গেল। মুখে বলল, কেন বলুন তো? এই প্রশ্নের উত্তর জেনে আপনার কি কাজ? মেয়েটা এখনো হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। মুখে লজ্জার আভাস নিয়ে বলল, জানো আমি শেহরাজের অনেক বড় ফ্যান। শুধু ফ্যান না, আমি শেহরাজকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিনও ভাবিনি মানুষটাকে দেখতে পাবো। জানো আমি ইনস্টাগ্রামে ওকে কত টেক্সট দেই, কিন্তু ও উত্তর দেওয়া তো দূরে থাক, মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করে না। মেয়েটার কথা শুনে সুমু পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, তবুও নিজেকে স্বাভাবিক রেখেই বলল, কিন্তু আপনি এগুলো আমাকে কেন বলছেন আপু? এই সব শুনে আমি কি করব? তুমি আমাকে একটু হেল্প করবে? সুমুর কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, কি হেল্প? মেয়েটা তার হাত থেকে
ভাঁজ করা একটা কাগজ দেখিয়ে বলল, এইটা একটু শেহরাজকে দিতে পারবে? সুমু লামিয়ার হাত থেকে কাগজটার দিকে এক পলক তাকিয়ে আবারও মেয়েটার দিকে তাকিয়ে বলল, সরি। কথাটা বলেই সুমু চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছে, তখন লামিয়া সুমুর সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়ালো। সুমু মুখ বিরক্ত সূচক শব্দ করে ফ্রি কুচকে তাকালো মেয়েটার দিকে, বলল, প্রবলেম কি আপু?